দর্শন এমন এক শাস্ত্র যা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে এর অন্তর্ভুক্ত বিষয়। কি কি বিষয় ব্যাখ্যা করে? দৃশ্যমান জগৎ, যেটা আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান জগৎ। আর একটা বলছে অতীন্দ্রিয় জগৎ, যেটা আমরা দেখতে পাই না খালি চোখে। ঈশ্বর আছে, দেখতে পাই খালি চোখে। আত্মা দেখতে পাই খালি চোখে। সেইগুলো নিয়ে বুঝতে পেরেছো কি বললাম? এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে দেখিনি। বুঝতে পেরেছো কি বললাম? এইসব বিষয়ের অতীন্দ্রিয় জগৎ, এইসব বিষয়ের আলোচনা কোথায় হয়? দর্শনে, ফিলোসফিতে। ক্লিয়ার? আর কি কি? মানব জীবন, মানব জীবন কিভাবে এলো, এইসব বিষয় নিয়ে আলোচনা কোথায়? দর্শনে। দেখো সক্রেটিস বিশাল কিছু বই লেখেনি কিন্তু। সক্রেটিসের শিষ্যকে, প্রাচীন গ্রিস আমরা পড়েছি, সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো। সক্রেটিসকে কি করে? বিষ খাইয়ে মেরে দেয়। সক্রেটিস শিষ্যকে প্লেটোর বাবা কিরকম ছিল? অভিজাত। তো প্লেটো কি করে? অনেক কটা বই লিখতে পারে। প্লেটোর লেখা বইটার নাম কি? দ্য রিপাবলিক, দ্য স্টেটসম্যান, দ্য লজ, এরকম কিছু অনেক কটা বই প্লেটো লেখে। একটা শিক্ষায়তন প্রতিষ্ঠা করে যার নাম একাডেমি। প্লেটো দর্শন সম্পর্কে ধারণা দিয়েছে। প্লেটোর কি কল্পনা ছিল? প্লেটো কিরকম ছিল? প্লেটো ছিলেন কল্পনা প্রসূত। দেখো আজকের আলোচনা হচ্ছে দর্শন ক্লাস 11-এর দর্শনের প্রথম অধ্যায়, সেকেন্ড ইউনিটের প্রথম অধ্যায়। আমাদের এর আগে দর্শন, ভারতীয় দর্শন পড়েছি। ভারতীয় দর্শন পুরো 7টা চ্যাপ্টার আমাদের শেষ। ঠিক আছে? ভারতীয় দর্শনে কটা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার আমরা শেষ করেছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি পাশ্চাত্য দর্শন। কি? পাশ্চাত্য দর্শন মানে ভারতের বাইরের কথা বলবো। তো পাশ্চাত্য দর্শনের উৎপত্তি কোথা থেকে হলো, কিভাবে এলো, এইগুলো সব জানবো। পাশ্চাত্য দর্শনে তোমাদের সিলেবাসে 2টো অধ্যায় আছে। কটা অধ্যায়? 2টো অধ্যায়। 2টো অধ্যায় থেকে আমরা 8 আর 16 নম্বর পড়বো। কত নম্বর? 16 নম্বর। ঠিক আছে? আর ভারতীয় দর্শন থেকে কত নম্বর পড়বো? ভারতীয় দর্শন থেকে 24 নম্বর। 7টা চ্যাপ্টারে কত নম্বর আসবে? 24 নম্বর। তাহলে 7টা চ্যাপ্টার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের আজকের আলোচনা হচ্ছে পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শনের 2টো অধ্যায় পড়বো। প্রথম অধ্যায় হচ্ছে দর্শনের শাখাসমূহ। কি? দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। অ্যাকচুয়ালি পাশ্চাত্য দর্শনটা কি? দর্শনের স্বরূপটা জানবো, আর কি জানবো? দর্শনের শাখা। ক্লিয়ার হচ্ছে? কটা শাখা হচ্ছে এটা। আর দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় হচ্ছে দর্শন, পাশ্চাত্য দর্শন কি সংগ্রহ করার পেছনে ছোটে? জ্ঞান, নলেজ, ফিলোসফি। কোত্থেকে? ফিলোজার সোফিয়া। তাহলে জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞান সংগ্রহ করার পিছনে। তাই দ্বিতীয় অধ্যায়ের নাম, পাশ্চাত্য দর্শনের যে দ্বিতীয় অধ্যায়, তার নাম হচ্ছে জ্ঞানের উৎস কোথা থেকে? জ্ঞানের উৎস সংক্রান্ত মতবাদ। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? জ্ঞানের উৎস সংক্রান্ত মতবাদ। 2 ধরনের মতবাদ আছে, একটা বুদ্ধিবাদীদের মতবাদ আর একটা অভিজ্ঞতাবাদীদের মতবাদ। ক্লিয়ার? তাহলে এই 2টো চ্যাপ্টার আমরা এরপরে পড়বো। তাহলে আজকের আলোচনা হচ্ছে পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়। পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় কি? দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। আমি আবারও বলছি, পড়ার সময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সিলেবাসটা মাথায় রাখতে হবে, তাহলে গিয়ে পড়াটা ইজি। ভারতীয় দর্শনের আমাদের কি হয়ে গেছে? 7টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। 7টা চ্যাপ্টারই প্রত্যেকে সবার পড়া হয়ে গেছে। সবাই আগে চ্যাপ্টারগুলো মুখস্থ করো। 7টা চ্যাপ্টারের প্রথম হচ্ছে কি? 1 নম্বর দর্শনের ধারণা। ভারতীয় দর্শনে 1 নম্বর দর্শনের ধারণা। 2 নম্বর দর্শনের সম্প্রদায়। 3 নম্বর কি? জ্ঞান লাভের 6টি পদ্ধতি। 4 নম্বর 4 ভাগ মতে অনুমান, প্রমাণ, খণ্ডন। 5 নম্বর চ্যাপ্টার ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ। 6 নম্বর চ্যাপ্টার প্রত্যক্ষের কি? দুটো প্রত্যক্ষ, সবিকল্প, নির্বিকল্পকার, সবিকল্পকের পার্থক্য। আর 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে ন্যায় মতে অনুমান, অনুমানের লক্ষণগুলো আর ব্যাপ্তি সম্বন্ধ। ব্যাস 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার যখনই ভাববে, তখন ভাববে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি বুঝতে পারছি কিনা। ভালো করে পড়িয়ে দিয়েছি, বারবার পড়িয়েছি। তাহলে 7টা চ্যাপ্টার একদম ইজি। 24 নম্বর নিয়ে কারোর কোনো অসুবিধা হবে না। এরপর আমরা কি জানবো? এরপর আমরা জানবো হচ্ছে আজকে পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শনের 2টো চ্যাপ্টার। পাশ্চাত্য দর্শনের 2টো চ্যাপ্টার কি কি? এক হচ্ছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। কি? দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। আর একটা জ্ঞানের উৎস সংক্রান্ত মতবাদ, বুদ্ধিবাদ আর অভিজ্ঞতাবাদ। হয়ে গেল 2টো চ্যাপ্টার। এবার আজকে আমরা জানবো দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। তাহলে দর্শনের স্বরূপ, দর্শনকে জানতে গেলে পাশ্চাত্য দর্শন মানে ভারতের বাইরের কথা বলবো। এতদিন ভারতীয় দর্শন করছিলাম, ভারতের বাইরের কথা পাশ্চাত্য দর্শনের উৎপত্তি যদি বলি, আবার সেই চলে যাবে কি? প্রাচীন গ্রিস। কি রাষ্ট্রবিজ্ঞান, কি দর্শন, সব উৎপত্তি কোথা থেকে? প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসে প্রথম ফিলোসফার কথাটা নিয়ে আসে কে? প্রথম বলেছিলাম, প্রথম ফিলোসফার কথাটা কে? পিথাগোরাস। কে নিয়ে আসে? পিথাগোরাস। আমরা মাধ্যমিকে
পড়েছি জ্যামিতির সূত্রতে পড়েছি, পিথাগোরাসের সূত্র উপপাদ্য আমরা পড়েছি, তাই না? তা পিথাগোরাস প্রথম ফিলোসফার কথাটা নিয়ে আসে, তাহলে এটা আসে। এইবারে মেনলি পাশ্চাত্যে ইউরোপে, গোটা ইউরোপের মধ্যে সব থেকে উন্নত দেশ কি ছিল? গ্রিস। গ্রিসে গ্রিক ফিলোসফির জনক বলা হয় কাকে? থেলস। কাকে বলা হয়? থেলসকে। থেলসকে শুধু বলা হয় গ্রিক ফিলোসফির জনক। ক্লিয়ার হচ্ছে? তারপরে থেলসের পরেই যে আসে সেটা হচ্ছে সক্রেটিস। কে আসে? সক্রেটিস। সক্রেটিস এসে প্রথম যিনি ব্যক্তি বলেন যে সব কিছুকে বিচার করতে হবে কি দিয়ে? যুক্তির দ্বারা। সবকিছুকে বিচার করতে হবে যুক্তির দ্বারা। তাহলে যুক্তি, তর্ক এইগুলো কে নিয়ে আসে? কে চিন্তা ভাবনা শেখায় মানুষের মধ্যে? সক্রেটিস। সক্রেটিস গোটা ইউরোপের মধ্যে এথেন্সে, সক্রেটিসের জন্ম কোথায়? এথেন্সে। সক্রেটিসকে সেই জন্য বলা হয় ওয়েস্টার্ন ফিলোসফির জনক। কাকে বলা হয়? ওয়েস্টার্ন ফিলোসফির জনক কাকে বলা হয়? সক্রেটিসকে। মনে থাকবে। তাহলে ওয়েস্টার্ন ফিলোসফির জনক বলা হয় সক্রেটিসকে, আদি জনক। ঠিক আছে, বুঝতে পেরেছো? অসুবিধা আছে? তাহলে পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? সক্রেটিসকে। গ্রিক ফিলোসফির জনক, গ্রিক দর্শনের জনক কাকে বলা হয়? থেলসকে। আর ফিলোসফার কথাটা প্রথম ব্যবহার করে পিথাগোরাস। অসুবিধা আছে? তাহলে পারা যাবে এই কটা কোশ্চেন। তাহলে দর্শনের উৎপত্তি, দর্শন, পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শন কি বলে? যে জ্ঞান কিভাবে সংগ্রহ করা যায়। ভারতীয় দর্শন কি বলে? ভারতীয় দর্শন স্পিরিচুয়ালিস্ট, আধ্যাত্মিক। ভারতীয় দর্শনে কি আছে? আত্মা, ঈশ্বর। মানে ভারতীয় দর্শন ধর্ম কেন্দ্রিক। বুঝতে পেরেছো? দুঃখ, মানুষের জীবনে যে এত দুঃখ, দুঃখ থেকে মুক্তির উপায় কি? মোক্ষ লাভ। তো মোক্ষ লাভ করবো কিভাবে? তার পথ কি? এইগুলো ভারতীয় দর্শন জানায়। বুঝতে পেরেছো? ভারতীয় দর্শন প্রকৃত সত্যকে উপলব্ধি করতে যায়। কি যায়? প্রকৃত দেখবে। দর্শন মানে কি? দেখা। ভারতীয় দর্শনে দেখা কিন্তু প্রকৃত সত্যকে দেখা। কিন্তু পাশ্চাত্য দর্শনে, পাশ্চাত্য দর্শন বলছে যে প্রকৃত জ্ঞান সংগ্রহ করতে হবে। কি করতে হবে? প্রকৃত জ্ঞান। সত্য জ্ঞান কোথা থেকে সংগ্রহ করব? সত্য জ্ঞান সংগ্রহ করার উপায় কি কি আছে? বুঝতে পেরেছো কি বললাম? তাই এবারে দর্শন কি বলছে? সামগ্রিক দৃষ্টিভঙ্গি। দর্শন, পাশ্চাত্য দর্শনে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সমগ্র জগৎ ও জীবন সম্পর্কে ব্যাখ্যামূলক শাস্ত্রই হলো দর্শন। দর্শন এমন একটা সাবজেক্ট যেখানে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। এমন প্রশ্ন আছে যেখানে সায়েন্স উত্তর দিতে পারবে না, সেখানে কি করবে? ভারতীয় দর্শন উত্তর, এই দর্শন উত্তর দেয়। ফিলোসফি এমন একটা সাবজেক্ট যেটা পড়লে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? এবার দেখা যাক। তো ফিলোসফি শব্দের উৎপত্তি কোন দুটো শব্দ থেকে? ফিলোসোফিয়া, দুটো গ্রিক শব্দ। ফিলোসোফিয়া, ফিলোস শব্দের অর্থ লাভ, সোফিয়া শব্দের অর্থ নলেজ। ফিলোসফি শব্দের উৎপত্তিগত অর্থ লাভ অফ নলেজ, জ্ঞানের প্রতি। বাংলায় কি বলবো? জ্ঞানের প্রতি অনুরাগ। অসুবিধা আছে? এটা বারবার বলা হয়ে গেছে আমাদের। তাহলে ফিলোসফি মানে পাশ্চাত্য দর্শনে কিসের পিছনে ছুটেছে? তারা জ্ঞান সংগ্রহ করার পিছনে। বলছে দার্শনিক কোথা থেকে হবো? দার্শনিক বলতে গেলে একটা দর্শন যে ভালো জানবে তাকে আমরা দার্শনিক বলবো। বলছে দর্শন কি অ্যাকচুয়ালি? বলছে কি থেকে দর্শনের উৎপত্তি? প্লেটো বলছে বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি। ডেকার্ট বলছে সংশয় থেকে দর্শনের উৎপত্তি, ডাউট। ভালো করে বোঝো, আমাদের মধ্যে প্রথম যখন কোনো কিছু, এই যে এত কিছু আজকে তৈরি হয়েছে, এই যে কারেন্ট, কারেন্ট কি ছিল আদিম যুগে? এই লাইট জ্বলতো, লাইট জ্বলার সময় কি মনে হয়েছে এই লাইটটা কিভাবে? কেউ তো প্রশ্ন করেছিল যে সূর্যের আলোতে দিনের বেলা আমরা কাজ করি, রাত্রেবেলা আমরা আগুন ধরিয়ে তারপর আলো করতে হয়, এরকম ভাবে কি এমন কিছু করা যেতে পারে যা যেটা সাহায্যে আলো হতে পারে? কেউ তো প্রথম সেই প্রশ্নটা করেছিল যখন রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেছে। এরোপ্লেন ভেবেছে পাখি যদি উঠতে পারে তাহলে এরকম কেন একটা যানবাহন হবে না যেটা উঠতে পারবে? তাহলে গিয়ে এই প্রশ্নটা তো এসছিল মাথার মধ্যে। রাইট ভ্রাতৃদ্বয়ের আগে অনেকের এসছিল, সবাই ট্রাই করেছে, কিন্তু সফল কে হয়েছে? রাইট ভ্রাতৃদ্বয়। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই যে একটা মানুষের মধ্যে প্রথম প্রশ্ন আসবে, আমরা কি দেখি? সূর্য কোথা থেকে ওঠে? পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এইটা কেউ না কেউ প্রথম কোশ্চেন, না এটা তো হতে পারে পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এরকম কোনো ব্যাপার নেই। সূর্য ওঠে আর অস্ত যায় এরকম ব্যাপার নয়। সূর্য এক জায়গায় স্থির, পৃথিবী ঘুরছে। এটা কি করে বুঝতে পেরেছে? প্রথম কারুর মাথায় কি হয়েছিল? সংশয় হয়েছিল, প্রশ্ন এসেছিল। বুঝতে পেরেছো কি বললাম? তারপরেই সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে। উত্তর খোঁজার যখনই চেষ্টা করেছে সে সেই বিষয়ে ইনডেপথ মানে বিরাট নলেজেবল হয়ে গেছে, তারপরে গিয়ে সেটা আবিষ্কার করেছে। বুঝতে পেরেছো?
কোনো আবিষ্কারের পিছনে অনেক নলেজ থাকে, ছোট ছোট ভাবে রিসার্চ করে করে গবেষণা করে 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 অনেক তথ্য সংগ্রহ করে তারপর একটা আবিষ্কার হয়, তাই না? তাহলে বলতে হবে দার্শনিক, দেখ প্রত্যেকের, আমাদের মধ্যে প্রত্যেকের বিচার আছে, প্রত্যেকের মধ্যে বিচার আছে নিজস্ব। আমার বিচার আলাদা, তোমার বিচার আলাদা, তোমার বিচার আলাদা, সবার বিচার আলাদা, কিন্তু মানে বিচার মানে চিন্তা ভাবনা সবার আলাদা। কিন্তু দার্শনিক কাকে বলবো তাহলে আমরা? দার্শনিক কাকে বলবো? যার চিন্তা ভাবনাটা কিছুজন মানবে, মানে কারুর বিচার যদি কিছুজন মানে তাহলেই তাকে কি বলা হবে? দার্শনিক। কিন্তু প্রত্যেকেই এক একজন দার্শনিক, নিজস্ব মতামত, চিন্তা ভাবনা, নিজস্ব বিচার বোধ রয়েছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে দর্শন কোথা থেকে আসছে? কি জ্ঞান সংগ্রহ করা। ফিলোসফিতে পাশ্চাত্য দর্শন কি বলছে? যে জ্ঞান, ওয়াইজ পার্সন হতে হবে। জ্ঞান মানে কি বলতো? ডিগ্রিটা জ্ঞান নয়। ধরো আমাকে বলা হচ্ছে আমি ডবল এম এ বিএড করি, স্যার আপনি বিরাট জ্ঞানী, এরকম কিছু না। আমরা তো তুচ্ছ, কিচ্ছু জানি না আমরা এখনো। মানে গোটা পৃথিবীর যে নলেজ অ্যাকচুয়ালি 1%ও আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। যারা বলে যে বিরাট নলেজেবল, মানে জ্ঞান নিয়ে জ্ঞান সংগ্রহ করা, মানে আমরা কিছু জাস্ট কিছু তথ্য জানি। প্রকৃত জ্ঞানী ব্যক্তি যে হবে, ওয়াইজ পার্সন যে হবে, মানে জ্ঞানী, আসল জ্ঞানী ব্যক্তি, তার কোন রকম এই যে মেটেরিয়ালিস্টিক চাহিদা হবেই না। প্রকৃত জ্ঞান, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে গিয়ে প্রকৃত জ্ঞান জিনিসটা আলাদা, তার মধ্যে নম্রতা এমনি চলে আসবে। আমাদের মধ্যে, আমরা যদি আজকে সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে কেউ একটু যদি আমাদের হালকা করে ঠুকে দিল, আর সে ব্যক্তির ভুল করেছে, হর্ন দেয়নি বা কিছু একটা করেছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে ফেলবো। কেন? আমাদের দোষ নেই। আমাদের যেখানে দোষ নেই আমরা সঙ্গে সঙ্গে মাথা রিয়াক্ট। কিন্তু ভালো করে ভেবে দেখবে, এতদিনের লাইফে আমরা কোনো না কোনো সময় তাড়াহুড়োতে, যখন আমাদের তাড়াহুড়ো, তখন আমরাও অন্য লাইন দিয়ে বা বাঁ দিক থেকে জায়গা ডান দিক থেকে যে গেছি, কাউকে ওভারটেক করেছি, রুলসের বাইরে আমরা প্রত্যেকে গেছি। কিন্তু কিন্তু আমাদের সাথে যখনই ওরকম কোনো একটা ঘটনা রাস্তায় ঘটে বসে, আমরা তার যেহেতু দেখেছি আমাদের দোষ নেই, তাহলে দোষ নেই মানে আমরা কি করব? একদম তার উপর চড়ে বসবো, একদম বিভৎস একটা কথা শুনিয়ে দিলাম। কিন্তু আমরা এটা ভুলেই যাই যে মানুষ তো ভুল করতেই পারে, ভুল তো হয়ে যেতে পারে। সেই ব্যক্তিটি নিশ্চয়ই, তারা এই জন্য বলছে দর্শন যদি জানো, দর্শনকে ভালো করে জেনে নিলে এই যে রাগ দেশ এইগুলো বেশি থাকবে না। কারণ তাহলে বুঝতে পারবে যে অপোজিট ব্যক্তির চিন্তা ভাবনাটা বোঝার মতো ক্ষমতা দর্শন দেয়। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা এটাকে বলছে প্রকৃত নলেজেবল পার্সন, মানে ওয়াইজ পার্সন, জ্ঞানী। অসুবিধা আছে তাহলে? তাহলে ফিলোসফি মানেই পাশ্চাত্য দর্শনে কি বলছে? জ্ঞান সংগ্রহ। কি করতে হবে? প্রকৃত জ্ঞান, সত্য জ্ঞান সংগ্রহ করতে হবে। অসুবিধা আছে ফিলোসফি নিয়ে? প্রবলেম নেই তো? তাহলে গিয়ে ফিলোসফি আমরা জানি, যিনি জ্ঞানের প্রতি অনুরাগী, জ্ঞানের প্রতি অনুরাগী তিনি হচ্ছে ফিলোসফার বা দার্শনিক। অসুবিধা আছে? জ্ঞানের প্রতি অনুরাগী হতে হবে, ঠিক আছে, প্রকৃত জ্ঞান সংগ্রহ করতে হবে। এইবার দেখা যাক দর্শনের আলোচ্য বিষয় কি। দর্শন এমন এক শাস্ত্র যা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করে এর অন্তর্ভুক্ত বিষয়। কি কি বিষয় ব্যাখ্যা করে? দৃশ্যমান জগৎ, যেটা আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান জগৎ। আর একটা বলছে অতীন্দ্রিয় জগৎ, যেটা আমরা দেখতে পাই না খালি চোখে। ঈশ্বর আছে, দেখতে পাই খালি চোখে। আত্মা দেখতে পাই খালি চোখে। সেইগুলো নিয়ে বুঝতে পেরেছো কি বললাম? এই পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে দেখিনি। বুঝতে পেরেছো কি বললাম? এইসব বিষয়ের, অতীন্দ্রিয় জগৎ, এইসব বিষয়ের আলোচনা কোথায় হয়? দর্শনে, ফিলোসফিতে। ক্লিয়ার? আর কি কি? মানব জীবন, মানব জীবন কিভাবে এলো, এইসব বিষয় নিয়ে আলোচনা কোথায়? দর্শনে। তাহলে এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করি। দর্শনে সুনির্দিষ্ট কোনো বিষয় নেই, এর আলোচ্য বিষয় ব্যাপক ও অনির্দিষ্ট, বিরাট। দর্শনের কোনো সুনির্দিষ্ট, এই জন্য বললাম সমস্ত প্রশ্নের উত্তর দর্শনে পাওয়া যায়। পাশ্চাত্যে, আমাদের এখানে দর্শন পড়লে বিরাট কিছু ভ্যালু নেই, এসএসসি আর কলেজ সার্ভিস কমিশন ছাড়া কোনো জায়গা নেই, মূল্য নেই। কিন্তু পাশ্চাত্যে যদি খোঁজ নিস, ব্রিটেনে বা আমেরিকায় দার্শনিকদের বিরাট, যে দর্শন পড়ে নেবে ফিলোসফি, তার বিরাট ডিমান্ড। এইটুকু তাদের কাছে সবাই, সমস্ত ব্যক্তিরা যায় যে জানতে, জ্ঞান সংগ্রহ করতে। অসুবিধা আছে? বোঝা যাচ্ছে? এবার দর্শনের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, দর্শনের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। দর্শন একটি সর্বব্যাপক শাস্ত্র, আসতে পারে দর্শন সর্বব্যাপক শাস্ত্র। এটি জগৎ ও জীবনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্বের মূল্যায়ন করে।
কোনো নির্দিষ্ট বিষয়বস্তু না থাকায় এর কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। দর্শনের এরকম নির্দিষ্ট বিষয় নেই, তাই ওরকম ভাবে সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। এইবারে তাও আমরা বিখ্যাত দার্শনিকদের দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথম কে আসবে? প্লেটো। দেখো সক্রেটিস বিশাল কিছু বই লেখেনি, কিন্তু সক্রেটিসের শিষ্যকে, প্রাচীন গ্রিসে আমরা পড়েছি সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো। সক্রেটিসকে কি করে? বিষ খাইয়ে মেরে দেয়। সক্রেটিস শিষ্যকে প্লেটোর বাবা কিরকম ছিল? অভিজাত। তো প্লেটো কি করে? অনেক কটা বই লিখতে পারে। প্লেটোর লেখা বইটার নাম কি? দ্য রিপাবলিক, দ্য স্টেটসম্যান, দ্য লজ, এরকম কিছু অনেক কটা বই প্লেটো লেখে। একটা শিক্ষায়তন প্রতিষ্ঠা করে যার নাম একাডেমি। তো প্লেটো দর্শন সম্পর্কে ধারণা দিয়েছে। প্লেটোর কি কল্পনা ছিল? প্লেটো কিরকম ছিল? প্লেটো ছিলেন কল্পনা প্রসূত, বিরাট কল্পনা করতেন। তাই কিরম বলেছে? দর্শন হলো, প্লেটোর মধ্যে দর্শন আসতে পারে কোশ্চেন, প্লেটো আর অ্যারিস্টটলের মধ্যে ফেমাস, এরাই সব থেকে প্রাচীন। তাহলে প্লেটো দর্শন হলো নিত্যের এবং বস্তুর মূল স্বরূপের জ্ঞান। দর্শন হলো নিত্যের এবং বস্তুর মূল স্বরূপের জ্ঞান। দেখো বস্তুর মূল স্বরূপ বলতে এখানে কি বলছে? নিত্য মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? আর বস্তুর মূল স্বরূপ, মূল স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাই না। ভালো করে বোঝো, আমি বলছি এইখানে ধরো তো তোমরা অনেকগুলো চেয়ার রাখা আছে, সবাই বিভিন্ন চেয়ারে বসে আছো, ঠিক আছে? চেয়ার এখানে আমার কাছে ওই এক কালারের চেয়ার তো নেই, সব চেয়ারগুলোর ধরো কালার আলাদা আলাদা, কোনোটা লোহার চেয়ার, কোনোটা কাঠের চেয়ার, কোনোটা প্লাস্টিকের চেয়ার, এরকম ভাবে দেওয়া আছে। এইবারে দেখো সবার সবকটা তো সবার মধ্যে একটা কমন জিনিস কি? প্রত্যেকটা চেয়ার, প্রত্যেকটাকে আমরা চেয়ার বলছি কিভাবে? চেয়ারের মধ্যে একটা চেয়ারনেস মানে চেয়ারত্ব একটা ভাব আছে। আচ্ছা এখানে যদি কটা দেখি গরু যাচ্ছে, গরুর পাল, সব গরু কি সাদা কালারের হবে? বিভিন্ন কালারের হতে পারে, কিন্তু বিভিন্ন কালারের গরু দেখলো আবার বলে দিতে হবে এটা গরু। কি করে গরু বলতে পারছি? গরুর মধ্যে একটা গোত্র ভাব আছে। এইবার বলছে প্লেটো কি বলছে? প্লেটো বলছেন ওই যে অরিজিনাল কোনটা, বস্তুর স্বরূপ, প্রকৃত স্বরূপ কোনটা, ওই গোত্র ভাবটা। মানুষ আমরা সবাই আলাদা দেখতে, কিন্তু আমরা সবাই মানুষ, আমাদেরকে দেখলে চেনা যাবে এরা মানুষ। কি দেখে চিনতে পারছি আমরা? দেখো ওটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, ওটা দেখা যাচ্ছে না মনুষ্যত্ব। মনুষ্যত্ব কি দেখা যাচ্ছে? দেখা যায় না, কিন্তু আমরা মানুষ, মানুষের মধ্যে এমন একটা ভাব রয়েছে যেটা দেখলে বোঝা যাবে এ হচ্ছে মানুষ প্রজাতি। তো ওইটা ওই জিনিসটাকে সত্য বলেছে। কি বলেছে? বস্তুর মূল স্বরূপের জ্ঞান, বস্তুর মূল স্বরূপ। এই যে বাহ্যিক জগৎকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে প্লেটো স্বীকার করেনি। প্লেটো কি স্বীকার করেছে? দর্শন কি অ্যাকচুয়ালি বস্তুর মূল স্বরূপের জ্ঞান, সেটাই হচ্ছে প্রকৃত সত্য। বুঝতে পেরেছো? তাহলে প্লেটোর কথা কি? প্লেটো হচ্ছে দর্শন হলো নিত্যের এবং বস্তুর মূল স্বরূপের জ্ঞান। মনে থাকবে, বস্তুর কি? মূল স্বরূপের জ্ঞান। যেটা আমরা দেখতে পাচ্ছি খালি চোখের দৃশ্যমান জগৎ, এটা সত্য নয়, আসল সত্য এটা নয়। প্লেটো কি বলতে চেয়েছেন? যেটা আমি দেখতে পাচ্ছি সেটা, এই যে আমরা বিভিন্ন টাইপের জামা পরে এসেছি রং বেরঙের, এইগুলো আসল সত্য নয়। আসল সত্য হচ্ছে এই ভিতরের মধ্যে যে মানুষটা আছে সেটা হচ্ছে আসল। বুঝতে পারছো কি বললাম? প্লেটো, তাই প্লেটো কি চেয়েছে? বস্তু স্বরূপের জ্ঞান। এবার অ্যারিস্টটল কি বলছেন? প্লেটো শিষ্যকে অ্যারিস্টটলের লেখা ফেমাস বই আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ি কি? দ্য পলিটিক্স। এছাড়াও অনেক বই লিখেছেন এছাড়াও, তো মেটাফিজিক্স আছে, ঠিক আছে? প্লেটো শিষ্য অ্যারিস্টটল। দর্শন হলো সত্তার মূল স্বরূপ উন্মোচনকারী জ্ঞান। দর্শন কি? সত্তার মূল স্বরূপ উন্মোচনকারী জ্ঞান। অ্যারিস্টটলের বক্তব্য হবো সত্তার মূল স্বরূপ কি? বোঝো, আমি একটা আম গাছ দেখছি, কোশ্চেন করলাম তোমাদেরকে, আচ্ছা আম গাছকে আম গাছ কেন বলি? কি কোশ্চেন আসবে তোমাদের মধ্যে? আম ধরে, আম আছে, আম গাছে আম আছে, সেই জন্য ওটা আম গাছ, তাই তো? আচ্ছা এইবারে ভাবো, এই যে আম গাছকে, ওটা একটা গাছ, ঠিক আছে? মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, শাখা প্রশাখা আছে, ওটা একটা গাছ। আর গাছের মধ্যে কি ধরে? ফলটার নাম হচ্ছে আম, তাই ওটাকে আমরা কি বলছি? আম গাছ। এই যে এতগুলো তথ্য আমরা পেলাম, এটা কিরকম ভাবে পেলাম? আম গাছকে না দেখে, আম গাছকে দেখে। এবার অ্যারিস্টটল বলছে আমরা দর্শন কিভাবে প্রত্যেকটা বস্তুকে যে দেখতে পাই, প্রত্যেকটা বস্তুকে সামনে থেকে যেটা দেখতে পাই, তার মধ্যে অনেকগুলো তথ্যকে এক কাছে করে আমরা তাকে কি করতে পারি? চিনতে পারি। বুঝতে পেরেছো? তার সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা নিয়ে তার সম্পর্কে প্রকৃত জ্ঞান পাই, তার সম্পর্কে প্রকৃত জ্ঞান পাই। সেটা কি বলছে অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটল আর প্লেটোর মধ্যে ডিফারেন্স কি? প্লেটো বলছে দেখো, যেটা আমরা দেখতে পাচ্ছি খালি চোখে
সেটা অ্যাকচুয়াল সত্য নয়। কিন্তু অ্যারিস্টটল কি বলছে, যেটা আমরা দেখতে পাচ্ছি তার সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়েই আমরা প্রকৃত জ্ঞান পাই। সেটা দেখে আমরা কি পাই? প্রকৃত জ্ঞান পাই। অসুবিধা আছে দুজনের মধ্যে ডিফারেন্স। দুজনার তোমাদের পরীক্ষার সময় কি মনে রাখতে হবে? শুধু এই দুটো লাইন। প্লেটো কি বলছে? দর্শন হলো নিত্যের এবং বস্তুর মূল স্বরূপের জ্ঞান, বস্তুর মূল স্বরূপের জ্ঞান। অ্যারিস্টটল দর্শন হলো সত্তার মূল স্বরূপ, সত্তার মূল স্বরূপ উন্মোচনকারী জ্ঞান, মূল স্বরূপ উন্মোচনকারী জ্ঞান। দুটো মনে থাকবে। অসুবিধা আছে? এইবারে কিছু ইমানুয়েল কান্ট, কিছু কোটেশন আমি নোটস যখন বানাবো একবারে কোটেশন গুলো এক কাছে করে দেবো, যাতে তোমাদের কোটেশন গুলো থেকে যে কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটায় কোটেশন, সেই রাষ্ট্রবিজ্ঞানে যেমন প্রথমে কোটেশন মনে রাখতে হয়েছে, তো এই চ্যাপ্টারেও পাশ্চাত্য দর্শনের কোটেশন মনে রাখতে হবে, এটা অবধারিত। তাহলে 20টার মতো কোটেশনই মনে রাখতে হবে। ফেমাস কোটেশন আছে 20-25টা কোটেশন সাজানো থাকবে, ওই কোটেশন গুলোকে আমি এক কাছে করে দেবো নোটসে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। কোটেশন গুলো দেখে খালি মুখস্থ করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আমি প্রত্যেকটা কোটেশন বোঝাতে পারবো, কিন্তু বুঝে তোমাদের বিরাট জ্ঞান সংগ্রহ হবে। জ্ঞান সংগ্রহ করে এইচএসে পরে ফিলোসফি আর কেউ নেবে না, তাই অত জ্ঞান সংগ্রহ করে লাভ নেই। আমাদের এইচএস খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে, তো সেখানে দাঁড়িয়ে শুধু কোটেশন মুখস্থ কি আসবে? মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসে আমাদের কি দরকার? কোটেশন গুলো মনে রাখতে হবে। কিছু ফেমাস কোটেশন আমি দিয়েছি। ইমানুয়েল কান্ট কি বলছে? দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান। দর্শন হলো কি? জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। হার্বার্ট স্পেন্সার, তোমরা তো আগে নামগুলোই মুখস্থ করবে, বলো এরে বাপরে নামগুলো মুখস্থ রাখবো না কোটেশন মুখস্থ রাখবো, এই হচ্ছে পাশ্চাত্য দর্শনের নাম, কিছুই করে না, বিদেশি নাম সব। হার্বার্ট স্পেন্সার, বিজ্ঞান আংশিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান, আর দর্শন সামগ্রিকভাবে ঐক্যবদ্ধ জ্ঞান। বিজ্ঞান কি? আংশিকভাবে, আর দর্শন কি? সামগ্রিক জ্ঞান। বলেছি। ফ্রেডরিক পলসন কি বলেছে? দর্শন হলো সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি বা যোগফল, মানে দর্শন হচ্ছে সামগ্রিক জ্ঞান, এটা সবাই এক কথা বলবে। ঠিক আছে। তারপরে দেখো দর্শনের উৎস, এ ফেমাস একদম, এই কোটেশন দুটোর মধ্যে একটা আসবে। প্লেটোর মধ্যে কি বলছে? বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি। আর ডেকার্ট কি বলেছে? সংশয় থেকে দর্শনের উৎপত্তি। রেনে ডেকার্ট, ডেকার্টকে বলে পাশ্চাত্য দর্শনের, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে? রেনে ডেকার্ট। রেনে ডেকার্ট, এর কথাটা মনে রাখো। এই ডেকার্ট, ডেকার্ট, লাইবনিজ, স্পিনোজা, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এদের কথা মনে রাখতে হবে। বুদ্ধিবাদী তাত্ত্বিক, বুদ্ধিবাদী তাত্ত্বিক তিনজন, কি কি নাম মনে রাখবো? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এটা আমাদের এইচএসে পড়তে হবে থার্ড সেমিস্টারে। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, কি কি নাম বললাম? বুদ্ধিবাদী, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। দ্বিতীয় অধ্যায়ও পড়বো। এই যে দ্বিতীয় অধ্যায় আছে জ্ঞানের উৎস বিষয়, এদের বক্তব্য বুদ্ধিবাদীদের। বুদ্ধিবাদী তাত্ত্বিক কারা কারা? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। এরা কি বলেছে? ডেকার্ট বুদ্ধির সাহায্যে দর্শন আমরা জ্ঞান পাই, প্রকৃত জ্ঞান করা যায় ভাই বুদ্ধির দ্বারা। আর অভিজ্ঞতাবাদী দার্শনিক আছে তিনজন ফেমাস, লক, জন লক, লক, বার্কলে, হিউম। কে কে? লক, বার্কলে, হিউম। এদেরকে কি বলা হয়? অভিজ্ঞতাবাদী তাত্ত্বিক। এরা বলেছে অভিজ্ঞতার সাহায্যে, কিসের সাহায্যে? অভিজ্ঞতার সাহায্যে জ্ঞান পাই। দুজনাই ঠিক, দুটো সম্প্রদায় ঠিক, এটা আমরা জানবো জ্ঞানের উৎস সম্পর্কে। আজকে জানি জাস্ট দর্শন সম্পর্কে কি বলেছে? সংশয় দর্শন চিন্তার উৎস। দর্শনের উৎপত্তি করা থেকে সংশয় থেকে। কে বলেছে? ডেকার্ট। অসুবিধা আছে? কোনো জায়গায় ডয়েকার থাকবে, কোনো জায়গায় ডয়েকার থাকবে, অত ইংলিশে লেখা তো, তাই বাংলায় ওরকম কোনো ব্যাপার নেই। দর্শনের উৎস, উপযোগিতা ও জীবনের সমালোচনা। উপযোগিতা বোধ, উইলিয়াম জেমস, জন ডিউই। প্রয়োগবাদী, প্রয়োগবাদী তাত্ত্বিককে? জন ডিউই। মনে করেন উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি। কোথা থেকে? উপযোগিতা বোধ থেকে দর্শনের উৎপত্তি। অভিজ্ঞতা সমালোচনা, কার্ল মার্কস, যা পল সার্ট, নব্য দার্শনিক, বলেন জীবন ও অভিজ্ঞতার সমালোচনা ও সমাধানের চেষ্টা থেকে দর্শনের উৎপত্তি। জীবন ও অভিজ্ঞতার সমালোচনা, আমরা যে প্রত্যেকটা জীবনে লাইফে নিজেদেরকে সমালোচনা করছি, সমালোচনা করতে 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 আসল আমাদের কি হচ্ছে? জ্ঞান হচ্ছে, আসল জ্ঞান হচ্ছে, সেখান থেকে দর্শনের উৎপত্তি। ফেমাস উক্তি বলে দিয়েছি। এইবার এসো দর্শনের প্রধান শাখা। এতক্ষণ কি বললাম? এতক্ষণ যে আলোচনা হয়েছে ফিলোসফি, ফিলোসোফিয়া, এগুলো থেকে আসবে কোশ্চেন। দর্শনের অর্থ কি? দর্শন আর ফিলোসফি আর দর্শনের মধ্যে কি পার্থক্য রয়েছে, এইগুলো আমরা ভারতীয় দর্শন পড়ার সময় জেনে নিয়েছি। আজকের মূল আলোচ্য বিষয় কি? দর্শনের শাখা। এইখান থেকে কি আসে? মেন হচ্ছে কোটেশন আসবে। মেন কি আসে? কোটেশন। 8টা কোশ্চেনের মধ্যে 3টে কোটেশন আসবে। 8টা কোশ্চেনের মধ্যে কটা কোটেশন আসবে? 3টে মিনিমাম বললাম, তার বেশিও আসতে পারে। তো কোটেশন দেবে, এটা মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই, অপশন নেই এছাড়া।
আর বাকি 4-5টা কোশ্চেন এখান থেকে আসবে। দর্শনের শাখা, দর্শনের মেন শাখা হচ্ছে এই যে 6টা দিয়েছি, এছাড়াও আর একটা সৌন্দর্য তত্ত্ব আছে, বিদ্যাও আছে, ওটা পরে বলবো। মেনলি দেখো, মেন হচ্ছে 3টে শাখা। একটা হচ্ছে জ্ঞান বিদ্যা, মেন হচ্ছে 3টে শাখা, মনে রাখবেন। একটা জ্ঞান বিদ্যা, এপিস্টেমোলজি। জ্ঞান বিদ্যা ইংলিশটা কি? এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি। জ্ঞান বিদ্যা ইংলিশটা কি? এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি জ্ঞান বিদ্যা। তারপরে হচ্ছে অধিবিদ্যা, মেটাফিজিক্স। অধিবিদ্যার ইংলিশ কি? মেটাফিজিক্স। এই দুটো হচ্ছে মেন। তারপরে আরেকটা হচ্ছে মূল্যবিদ্যা। মূল্যবিদ্যা এটাকে বলা হয় অবজিওলজি, এখানে দিইনি, কিন্তু মূল্যবিদ্যার আবার দুটো পার্ট, একটা হচ্ছে নীতিবিদ্যা আর একটা হচ্ছে যুক্তিবিদ্যা। মূল্যবিদ্যার দুটো পার্ট, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা। এরকম ভাবেও করা যায়, কিন্তু ফ্ল্যাট করলেও অসুবিধা কিছু নেই। দর্শনের প্রতিটা শাখা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তাহলে মেন কি? জ্ঞান বিদ্যা। তারপরে কি? অধিবিদ্যা। অধিবিদ্যাকে কি বলা হয়? মেটাফিজিক্স। এগুলো কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে। নীতিবিদ্যা, এথিক্স। আমরা তো বলি নীতি, নীতি কি? এথিক্স। তুই এথিক্যাল কথা বলছিস না, মানে কি? এথিক্স হচ্ছে নীতি। সমাজ দর্শন মানে সোশ্যাল ফিলোসফি, রাষ্ট্র দর্শন মানে পলিটিক্যাল ফিলোসফি, আর যুক্তিবিদ্যা লজিক। এইটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, লজিক। এই ফিলোসফি মানেই সবাই কি বলে, সবাই কি জানে, যে যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে হবে। কি করতে হবে? যুক্তি দিয়ে। সেটাই কোথায় জানবো? লজিক থেকে। তাহলে কটা হয়ে গেল? 6টা, মেনলি 6টা। এছাড়াও আরেকটা আছে সৌন্দর্য, রূপবিদ্যা, মেয়েদের দরকার পড়ে আর কি। বুঝতে পেরেছিস কি বললাম? তো যাই হোক, তো এই এই মোটামুটি এই কটাই দর্শনের শাখা। তাহলে দর্শনের শাখা বুঝতে পারলে? দর্শনের শাখা ক্লিয়ার হলো? কি কি? জ্ঞান বিদ্যা। জ্ঞান বিদ্যার ইংলিশ কি? এপিস্টেমোলজি। কি? এপিস্টেমোলজি। তারপর 2 নম্বর কি? অধিবিদ্যা। অধিবিদ্যা মানে মেটাফিজিক্স। 3 নম্বর নীতিবিদ্যা, নীতি মানে এথিক্স। 4 নম্বর সমাজবিদ্যা, এটা কি? সোশ্যাল ফিলোসফি। তারপরে রাষ্ট্র দর্শন, পলিটিক্যাল ফিলোসফি। আর তারপরে যুক্তিবিদ্যা, যে লজিক। ঠিক আছে? এই কটা পড়লেই মোটামুটি। মেনলি কোনটা কোনটা থেকে কোশ্চেন আসবে তোমাদের? মেনলি কোশ্চেন আসবে জ্ঞান বিদ্যা। কোথায় গেল? আচ্ছা, মেনলি আসবে জ্ঞান বিদ্যা, তারপর হচ্ছে অধিবিদ্যা। এই দুটো থেকে মেন কোশ্চেন 6 নম্বর থেকে আসবে, 3 নম্বর থেকে আসবে। এই 4টেকে খুব ভালো করে করতে হবে। বুঝতে পেরেছো? 4টে কি কি করব? জ্ঞান বিদ্যা, অধিবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা। এই 4টে হচ্ছে মেনলি এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। বুঝতে পেরেছো? তাহলে অসুবিধা নেই। দেখা যাক, প্রথমে কি জানবো? জ্ঞান বিদ্যা। প্রথমে কি জানবো? এপিস্টেমোলজি। গ্রিক শব্দ কি থেকে এসেছে? এপিস্টেম আর লোগোস। এপিস্টেম, এপিস্টেম, এপিস্টেম আর লোগোস। এপিস্টেম, এ দেখেছো তো কেউ সাইকেল বাইকেল রেখেছে নাকি? যাও সরিয়ে দাও, কারো সাইকেল থাকলে সরিয়ে দাও গেটের কাছ থেকে। আচ্ছা, তাহলে গিয়ে এদিকে শোনো। এপিস্টেম মানে কি? জ্ঞান। এপিস্টেম মানে জ্ঞান, আর লোগোস মানে বিজ্ঞান। তাহলে কি বলছে? জ্ঞানের বিজ্ঞান, তাই তো? জ্ঞানের বিজ্ঞান। আলোচ্য বিষয় কি? জ্ঞানের স্বরূপ, উপাদান, উৎস, শর্ত, সীমা ও সম্ভাবনা। তাহলে জ্ঞান বিদ্যা কি কি নিয়ে আলোচনা করে? কি কি নিয়ে আলোচনা করে? জ্ঞানের স্বরূপ, জ্ঞানের উপাদান, জ্ঞানের কিভাবে উৎস হয়েছে, জ্ঞানের শর্ত কি, সবটাই জ্ঞান নিয়ে। জ্ঞান বিদ্যা একদম পাতি কথা। জ্ঞান বিদ্যা কি নিয়ে আলোচনা করে? জ্ঞান নিয়ে। জ্ঞান কোথা থেকে এলো, জ্ঞান কিভাবে সংগ্রহ করা যায়, জ্ঞানের কি কি উপাদান আছে। অসুবিধা আছে? তাহলে তো এটা নর্মাল কোশ্চেন আসতে পারে জ্ঞান বিদ্যা, কিন্তু কোথা থেকে কোশ্চেনটা আসবে? জ্ঞান বিদ্যার ইংলিশ প্রতিশব্দ কি? এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি কোন দুটো শব্দ থেকে এসছে? এপিস্টেম আর লোগোস। এপিস্টেম শব্দের অর্থ কি? জ্ঞান। লোগোস শব্দের অর্থ বিজ্ঞান। অসুবিধা আছে? পারা যাবে তো এইটুকু? মনে থাকবে? জ্ঞান বিদ্যার ইংলিশ প্রতিশব্দ কি? এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি কোথা থেকে এসছে? দুটো গ্রিক ওয়ার্ড। কি কি? এপিস্টেম আর লোগোস। অসুবিধা আছে? পারা যাবে তো?
তারপরে দার্শনিক কান্ট, তার ক্রিটিক, এই কান্টের এই বইটা আছে ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ পিওর রিজন, এই গ্রন্থে সর্বপ্রথম এর বিজ্ঞানসম্মত আলোচনা করে কে? জ্ঞানবিদ্যার সর্বপ্রথম বিজ্ঞানসম্মত আলোচনা কে করে? কান্ট। কে করে? কান্ট। কোন বইতে আছে? ক্রিটিক অফ পিওর রিজন। এই বইটা ফেমাস, ভিভিআই, এই বইটাতে কোশ্চেন আছে, ভিভিআই দিয়ে রাখো, অসুবিধা আছে? তারপরে কান্ট ও ফিক্টে দর্শন ও জ্ঞানবিদ্যাকে অভিন্ন মনে করে, দর্শন আর জ্ঞানবিদ্যাকে কি করে? অভিন্ন। বলছে দর্শন মানেই জ্ঞানবিদ্যা, দর্শন আর জ্ঞানবিদ্যাকে কি করে? অভিন্ন মনে করে। কে মনে করে? কান্ট। কে মনে করে? কান্ট। কান্টের লেখা বইটার নাম কি? ক্রিটিক অফ পিওর রিজন। কি কি? ক্রিটিক অফ পিওর রিজন। সবাই বল, ক্রিটিক অফ পিওর রিজন, কান্টের লেখা বই। আবার বল, জ্ঞানবিদ্যা, জ্ঞানবিদ্যার ইংলিশ প্রতিশব্দ কি? এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি কোন দুটো গ্রিক শব্দ থেকে এসেছে? এপিস্টেম আর লোগোস। এপিস্টেম শব্দের অর্থ কি? জ্ঞান। লোগোস শব্দের অর্থ বিজ্ঞান। তাহলে এপিস্টেমোলজি মেন আলোচ্য বিষয় কি? জ্ঞানের উৎস, জ্ঞানের উপাদান, জ্ঞান কোথা থেকে সংগ্রহ করা যায়। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে জ্ঞানবিদ্যার কথা প্রথম বিজ্ঞানসম্মত আলোচনা কে করে? কান্ট। কান্টের লেখা বইটার নাম কি? ক্রিটিক অফ পিওর রিজন। ক্রিটিক অফ পিওর রিজন। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে আমরা জেনে গেলাম জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যার পরে এবারে কি জানবো আমরা? এরপরটা কি জ্ঞানবিদ্যার পরে? অধিবিদ্যা, মেটাফিজিক্স। অধিবিদ্যার ইংলিশ কি? মেটাফিজিক্স। তাহলে দেখা যাক কি আছে মেটাফিজিক্স। ইন্দ্রিয়াতীত বিষয়। মেটাফিজিক্স কি? ইন্দ্রিয়াতীত। বুঝে নাও মেটাফিজিক্স। ফেসবুকে আছে, দেখবে মেটা, ফেসবুকে আছে মেটার কথা আছে, ঠিক আছে, ফেসবুকে মেটার কথা আছে, মেটা, তাই না? মেটাভার্স, ইলন মাস্ক বলছে এরকম একটা দুনিয়া, মেটাভার্স একটা তৈরি করবে। দেখো কি জিনিস মেটাফিজিক্স, বলছে অধিবিদ্যা, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রিয়ের মাধ্যমে, সেটা কি? ইন্দ্রিয়র দ্বারা যে জগৎকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা পৃথিবীর মধ্যে আছে। আর ইন্দ্রিয় দ্বারা যেটা দেখা যায় না, ইন্দ্রিয়ের পরে মানে ইন্দ্রিয়াতীত। ইন্দ্রিয়াতীত সবাই বুঝে নাও, ইন্দ্রিয়াতীত মানে ইন্দ্রিয় দ্বারা আমরা দেখতে পাচ্ছি না। কোন জিনিসকে আমরা ইন্দ্রিয় দ্বারা দেখতে পাই না? এরকম জিনিস আছে যাকে আমরা ইন্দ্রিয় দ্বারা মানে চোখ দ্বারা দেখতে পাই না, এরকম কোন জিনিস আছে? কি দেখতে পাই না? আত্মা দেখতে পাই না তো? ঈশ্বর দেখতে পাও? দেখতে পাই না। বুঝতে পারছো কথাটা কি বললাম? ইন্দ্রিয় গোচর নয় তো। আচ্ছা, মোবাইলের নেটওয়ার্ক ইন্দ্রিয় চোখ দ্বারা দেখা যায়? দেখা যায় না তো। তাহলে আছে তো, আছে তো। কারেন্ট দেখতে পাচ্ছি, কি করে আসছে দেখতে পাওয়া যাচ্ছে না তো, তার মানে আছে তো। ব্যাপারটা বোঝো। আমি আবার বলছি, এখানে এসছো কিন্তু বুঝে নাও, দর্শন বোঝার জিনিস। অধিবিদ্যা কি বলছে? মেটাফিজিক্স। মেটা মানে অতিক্রম করে, মেটা মানে অতিক্রম। ফিজিক্স দৃশ্যমান জগৎ, দৃশ্যমান জগৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান জগতের পরের জিনিস। মেটাফিজিক্স কি নিয়ে আলোচনা করে? দৃশ্যমান জগতের পরে যেটা হচ্ছে, মানে দৃশ্যমান জগৎ নিয়ে মেটাফিজিক্স আলোচনা করে না, দৃশ্যমান জগতের পরে যেটা আছে। দৃশ্যমান জগতের পরে কি আছে আমরা খালি চোখে দেখতে পাই? পাই না। ঈশ্বর, আত্মা, অতীন্দ্রিয় বিষয়। কি বিষয়? অতীন্দ্রিয় বিষয়। এটাই হচ্ছে অধিবিদ্যার আলোচ্য বিষয়। বুঝতে পেরেছো? যেটা খালি চোখে দেখা যায় না, সেই বিষয় নিয়ে আলোচনা কে করে? মেটাফিজিক্স। প্রথম আলোচনা কে শুরু করেছিল? অ্যারিস্টটল। কে শুরু করেছিল? অ্যারিস্টটল। অ্যারিস্টটল প্রথম আলোচনা শুরু করেছিল। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে মেটাফিজিক্স কে আলোচনা প্রথম শুরু করে? অ্যারিস্টটল। তারপরে তাহলে দেখো মেটা কি? মেটা মানে অতিক্রম করে বা পরে। মেটা মানে কি? পরে। আর ফিজিক্স মানে কি? দৃশ্যমান জগৎ। তাহলে মেটাফিজিক্স মানে ইন্দ্রিয়াতীত জগতের পরে। ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আলোচ্য বিষয় কি? ঈশ্বর দেখা যায়, আত্মা দেখা যায়, দেশ কাল ইত্যাদি পরম তত্ত্ব, একে তত্ত্ববিদ্যাও বলা হয়। একে কি বলা হয়? তত্ত্ববিদ্যা বলা হয়। অ্যারিস্টটল একে ফার্স্ট ফিলোসফি, প্রথম ফিলোসফি বলেছে। ফার্স্ট ফিলোসফি কে বলেছে? অ্যারিস্টটল। কাকে? মেটাফিজিক্সকে। সমালোচনা করেছে কে কে? ডেভিড হিউম এবং যৌক্তিক প্রত্যক্ষবাদীরা, ত্রয়ার, কার্নাপ, এরা অধিবিদ্যাকে অর্থহীন বলেছে। অধিবিদ্যাকে অর্থহীন কে বলেছে? হিউম। মনে রাখবে, কোশ্চেন আছে। অধিবিদ্যাকে অর্থহীন কে বলেছে? হিউম। মনে থাকবে।
অধিবিদ্যা নিয়ে প্রথম আলোচনা শুরু করে কে? অ্যারিস্টটল। প্রথম আলোচনা শুরু করে কে? অ্যারিস্টটল। মেটাফিজিক্স কথাটা কোন দুটো ওয়ার্ড থেকে এসছে? মেটা আর ফিজিক্স। মেটা শব্দের অর্থ কি? পরে বা অতিক্রম করে। আর ফিজিক্স মানে দৃশ্যমান জগৎ। তাহলে দৃশ্যমান জগতের পরে, মেটাফিজিক্স এর অর্থ কি? দৃশ্যমান জগতের পরে যে অতীন্দ্রিয় বিষয়গুলো আছে সেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না, সেগুলো নিয়ে কে আলোচনা করে? অধিবিদ্যা। তাহলে অধিবিদ্যা নিয়ে অসুবিধা আছে? এইবারে কি আলোচনা করব? নীতিবিদ্যা। তাহলে দুটো শাখা আমরা আলোচনা করলাম, কি কি? এক, কই কেউ জানিস না? এক, এরকম এরকম সাউন্ডটা এরকম কেন হয়ে গেছে? কনফিউজ কেন? এক নম্বর কি কি নিয়ে আলোচনা করলাম? জ্ঞানবিদ্যা। এবার শোনা যাচ্ছে। 2 নম্বর অধিবিদ্যা। জ্ঞানবিদ্যার ইংলিশ প্রতিশব্দ কি? এই দেখে আবার সাউন্ড কমে গেল। জ্ঞানবিদ্যায় কি বলি আমরা? খুব কঠিন ওয়ার্ড হয়ে যাচ্ছে এটা, এরকম কেটে কেটে করবি। এপিস্টেমোলজি। কি বলবো? এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি। ঠিক আছে, তাড়াতাড়ি কখন বলতে পারবো? আগে কেটে কেটে বল। এপিস্টেমোলজি। কি বলবো? জ্ঞানবিদ্যা, এপিস্টেমোলজি। তারপরে দ্বিতীয় শাখা কি? অধিবিদ্যা, মেটাফিজিক্স। অধিবিদ্যা, মেটাফিজিক্স। এরপরে 3 নম্বর কি বলবো? নীতিবিদ্যা, এথিক্স। নীতিবিদ্যা কি বলবো? এথিক্স। অক্সিওলজির 2টো পার্ট, মূল্যবিদ্যার 2টো পার্ট। স্কুলে যদি পড়ায় এরকম হবে, অক্সিওলজির 2টো পার্ট। এটা হচ্ছে, এক হচ্ছে এথিক্স আর একটা হচ্ছে লজিক। একটা হচ্ছে এথিক্স, একটা লজিক। তাহলে এথিক্স, নীতিবিদ্যা। নীতিবিদ্যা গ্রিক শব্দ কি থেকে এসেছে? ইথস। গ্রিক শব্দ, এগুলো কোশ্চেন আসবে কিন্তু। ইথস থেকে এসেছে, যার অর্থ কি? চরিত্র বা রীতিনীতি। চরিত্র বা রীতিনীতি। আলোচ্য বিষয় কি? সমাজে বসবাসকারী মানুষের আচরণের কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা ভালো, কোনটা মন্দ, সেটা বিচার করা। আমরা এথিক্স, নীতি কখন বলি? যে আমরা কি করা উচিত আর কি করা উচিত নয়, এগুলোর জ্ঞান যেখান থেকে পাই সেটাই হচ্ছে নীতিবিদ্যা। সেটা কি? অসুবিধা আছে? নীতিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, কোনটা ভালো, কোনটা মন্দ, এইগুলো নিয়ে কে আলোচনা করে? নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংলিশ প্রতিশব্দ কি? এথিক্স। এথিক্স শব্দটা কোথা থেকে এসছে? ইথস থেকে। ইথস শব্দের অর্থ কি? চরিত্র বা রীতিনীতি। অসুবিধা আছে? পারা যাবে? তার 3টে হয়ে গেল আমাদের। এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। উইলিয়াম লিলি আর ম্যাকেনজি বলেছে। স্বীকার্য তত্ত্ব কি? ব্যক্তিত্ব, ইচ্ছার স্বাধীনতা এবং বিচার শক্তি। কান্টের মতে গৌণ সত্য, আত্মার অমরত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব। আত্মার অমরত্ব এবং ঈশ্বরের অস্তিত্ব। তাহলে আমরা কটা জানলাম? 3টে শাখা। দর্শনে কটা শাখা? 3টে শাখা জানলাম। কি কি? এক, শুনতে পেলাম না, ঠিক আছে। জ্ঞানবিদ্যার ইংলিশ প্রতিশব্দ কি? এপিস্টেমোলজি। 2, অধিবিদ্যা। 3, অধিবিদ্যার ইংলিশ প্রতিশব্দ মেটাফিজিক্স। আর 3, নীতিবিদ্যার ইংলিশ প্রতিশব্দ এথিক্স। ঠিক আছে, হলো। এইবারে আমি না আসলে বয়স হয়েছে তো কানে একটু কম শুনি, বুঝলি? তোরা একটু জোর করে বলবি, তাহলে শুনতে পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে অধিবিদ্যার পরে মেনলি পড়বি হচ্ছে যুক্তিবিদ্যাকে, তারপর বলছি সমাজ দর্শন। যুক্তিবিদ্যা কাকে বলবো? যুক্তিবিদ্যা। জ্ঞানবিদ্যা, তারপর অধিবিদ্যা, তারপরে নীতিবিদ্যা, তারপরে কি বলবো? যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যা। এটা তোমাদের লজিক আছে, সেকেন্ড সেমিস্টারে শুরু হবে লজিক। এই লজিক আছে বলেই সবাই ফিলোসফি নেয়। লজিকটা হচ্ছে সহজ। লজিকটা কি? সহজ। একদম যে কটা আনসার লিখবে সব ওখানেই উত্তর লিখলে নাম্বার পাওয়া যাবে, মানে একদম অঙ্কের মতো। অঙ্ক বললে আবার ভয় পেয়ে যাবে, যাই হোক। তো বলে স্যার আর্টসে এসছি তো এই জন্যই, তাহলে অঙ্কের মতো বললে আবার গন্ডগোল হয়ে যাবে, এটা নয়। মানে লজিকে কোনো রকম কাটা যায় না, নাম্বার কাটা যায় না, ফুল মার্কস পাওয়া যায়। এই জন্য ফিলোসফিতে বেশি নাম্বার ওঠে। বুঝতে পেরেছো কি বললাম? লজিক আমরা পড়বো ফোর্থ সেমিস্টারও আছে, আবার সেকেন্ড সেমিস্টারও আছে লজিক। ঠিক আছে? তাহলে লজিক, যুক্তিবিদ্যা মানে কথাটা দিয়ে কি আছে? যুক্তি। কথা দিয়ে কি আছে? যুক্তি বা তর্কবিদ্যা। কথা, লজিক কথাটা কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ লোগোস। লোগোস মানে কি? চিন্তা। লোগোস মানে চিন্তা বা ভাষা বা তর্ক করা। আচ্ছা, আমরা কথা বলো না, আমরা বিভিন্ন জিনিসে কোনো একটা টপিক নিয়ে তর্ক, আমরা তো সবাই এখানে তর্ক তো করিস, বাবা মায়ের সাথে বা পারিবারিক তর্ক হোক বা কোনো একটা টপিক নিয়ে বন্ধু বান্ধবের সাথে তর্ক হয়। তো তর্কের সময়
তর্কের সময় এটাও তো ফিল করিস অনেকে ভুলভাল লজিক দেয়। এই দেখ, এই যে ভুলভাল লজিক, এই লজিক কথাটা কিন্তু আগে তোরা ইউজ করেছিস। ভুলভাল লজিক দিস না তো, ঠিকঠাক করে কথা বল, তুই বেলাইনে চলে গেলি। এটা এই যে ভুলভাল লজিক, এই লজিকটা এইটাই এই আলোচনা করে। মানে এটাই বলছে ভুলভাল তর্ক করিস না। মানেটা কি? মানে যে তথ্যটা দিচ্ছিস তর্কের খাতিরে, আমাদের যে তথ্যগুলোকে দিতে হবে তার জ্ঞান আমাদের থাকতে হবে। বুঝতে পারছো কি বললাম? তথ্যের বিভিন্ন তথ্য আমাদের কাছে থাকতে হবে। আমরা যে তর্ক করব, লজিক কি করে? এমন আলোচনা করে যেটা সাহায্যে আমাদের কাছে এমন কিছু তথ্য থাকতে হবে সঠিক, যার সাহায্যে আমরা যুক্তি তর্ক করতে পারবো। অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? তাহলে আলোচ্য বিষয় কি? চিন্তার মূল। সেই জন্য তো আমাদের চিন্তা করতে হবে তর্ক আমরা কিভাবে করব। ফটাফট কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, নাহলে তুমি কিন্তু যুক্তি দিতে পারবে না। কোনো তর্কে যখন অংশগ্রহণ করবি, যুক্তি দিতে গেলে তোকে কি করতে হবে? চিন্তার বিকাশ, মানে ফটাফট চিন্তা করতে হবে একদম তাড়াতাড়ি, না হলে কিন্তু তর্ক করতে পারবি না। তো এমন কথা বলে দেবে তুই আর কথা বলতে পারছিস না। কিন্তু তোর মধ্যে যদি নলেজ থাকে, প্রকৃত জ্ঞান থাকে, তাহলে তর্ক কিন্তু চালিয়ে যেতে পারবি, তর্ক কিন্তু করতে পারবি, যুক্তি দিতে পারবি। অসুবিধা আছে? আলোচ্য বিষয় চিন্তার মূল সূত্রাবলী এবং বৈধ চিন্তার নিয়মাবলী, অবরোহ এবং আরোহ। তর্কবিদ্যা আমরা পড়তে গেলে কি দুটো পদ্ধতিতে পড়বো, একটা অবরোহ, একটা আরোহ পদ্ধতি। দুটো পদ্ধতিতে তর্ক হয়। যুক্তিবিদ্যার জনক কে? অ্যারিস্টটল। হেগেলের মতে যা সত্তা তাই যুক্তিযুক্ত এবং যা যুক্তিযুক্ত তাই হচ্ছে সত্তা। তবে বেশিরভাগ দার্শনিক দর্শন ও যুক্তিবিদ্যাকে অভিন্ন মনে করেন না। বেশিরভাগ দার্শনিক দর্শন আর যুক্তিবিদ্যাকে অভিন্ন মনে করে না। তাহলে কটা জানলাম আমরা শাখা? চারটে। এক নম্বর শাখা হচ্ছে, শুনতে পেলাম না, হ্যাঁ, ইংলিশ প্রতিশব্দ কি? এপিস্টেমোলজি। দ্বিতীয় অধিবিদ্যা, ইংলিশ মেটাফিজিক্স। 3 নম্বর নীতিবিদ্যা, কি? ইংলিশ এথিক্স। 4 নম্বর যুক্তিবিদ্যা, ইংলিশ লজিক। অসুবিধা আছে? পারা যাবে তো? চলো, এরপরে হচ্ছে সমাজ দর্শন। সমাজ নিয়ে আলোচনা করে। আলোচ্য বিষয় সমাজে বসবাসকারী মানুষের রীতিনীতি, প্রথা, সভ্যতা, সামাজিক জীবনে আদর্শ। এখান থেকে যদি বাই চান্স কোশ্চেন চলে আসে, কোশ্চেন দেখলে বুঝতে পারবে সমাজ দর্শনের কোশ্চেন। এটি একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অধ্যাপক গিসবার্টের মতে কি বলেছে? সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। ভালো করে মনে রাখবে, কে বলেছে এটা? গিসবার্ট। সমাজ দর্শন থেকে যদি কোশ্চেন আসে, সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল। এটা কে বলেছে? গিসবার্ট। এই কোশ্চেনটা তোমাদের মেইনলি কোন সময় আসবে জানো? 4th সেমিস্টারে গিয়ে এই গিসবার্টের এই কোশ্চেনটা যারা এইচএস দেবে 4th সেমিস্টার, 3rd সেমিস্টারে, 1st সেমিস্টার যারা দেবে তারা এই কোশ্চেনটার আনসার, এই কোশ্চেনটা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক, এখন থেকে জেনে রাখো। অংশ কি? সমাজ, সম্প্রদায়, পরিবার প্রভৃতির গঠন ও উদ্দেশ্য। এই টপিকটা আমরা কবে পড়বো? 3rd সেমিস্টারে গিয়ে। সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন, বুঝতে পেরেছো? এই দুটো দর্শন যে পড়বো, সমাজ দর্শন আর একটা হচ্ছে কি এই রাষ্ট্র দর্শন। এই সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন ক্লাস 12-এর যে 3rd সেমিস্টার আমি পড়াচ্ছি, এর পরের দিনে এই ভিডিওটা আমি বানাবো। সমাজ দর্শন আর রাষ্ট্র দর্শন ওদের একটা চ্যাপ্টার, যার থেকে কটা কোশ্চেন? 10টা কোশ্চেন আসবে, 8টা কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো কি বললাম? সমাজ দর্শন, হ্যাঁ, সাইকেল গুলো একটু ঠিক করে দিয়েছো। যাও সাইকেল। তাহলে গিয়ে আমাদের টোটাল আলোচ্য বিষয় কি হয়ে গেল? 6টা শাখা আমরা জানলাম। এরপর আরেকটা শাখা আছে যেটা হচ্ছে রূপবিদ্যা বা সৌন্দর্যবিদ্যা। ঠিক আছে? সৌন্দর্য নিয়ে আলোচনা করে, রূপ নিয়ে আলোচনা করে, বিশাল কিছু রূপচর্চা তোমরা জানো, এগুলো বলার কিছু নেই। তাহলে গিয়ে আমাদের টোটাল যে শাখা আমরা কি জানলাম? টোটাল 6টা শাখা মেনলি জানলাম। 4টে শাখা মেন যেটা সম্পর্কে জানতে হবে, সেটা কি? 1 জ্ঞানবিদ্যা, 2 অধিবিদ্যা, 3 নীতিবিদ্যা, 4 যুক্তিবিদ্যা। এই 4টেকে খুব ভালো করে জানো, ঠিক আছে? আর কিছু কোটেশন এরপরের দিন যে নোটসটা যেরকম ভাবে দেবো ওটা আমি করাবো। কোটেশন গুলোকে ভালো করে মুখস্থ রাখতেই হবে, এছাড়া উপায় নেই। বুঝতে পারছো কি বললাম? এরকম ভাবেই আমি বেশি কোটেশন এখানে দিইনি, কারণ অর্থ কোটেশন মুখস্থ করিয়ে এখান থেকে লাভ নেই। আমি দেবো, একবার নোটস বানিয়ে দেবো, সেটা ভালো করে মুখস্থ করবে। অসুবিধা আছে? তাহলে দর্শনের আজকে কি জানলাম? দর্শনের স্বরূপ ও শাখা। দর্শনের স্বরূপ ও শাখা সমূহ বুঝতে পেরেছো তো? অসুবিধা আছে? সবকটা শাখা বোঝা গেছে তো কি নিয়ে আলোচনা করে?
ব্যাস তাহলেই হবে। এর পরের দিন বাকিরা করবো, ঠিক আছে।